নমস্কার, সবাইকে স্বাগত এই মুহূর্তের প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা রাজবাড়ির সামনে এক স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করা হয়। আর্ট টাউন বর্দোয়ালি মন্ডল আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 17 সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল কর্মসূচি পালন করছে প্রদেশ বিজেপির। কর্মসূচি উপলক্ষে রক্তদান শিবির ও স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছে বিজেপি দল। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বচ্ছতা অভিযানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সেবাই হলো বিজেপি দলের মূল নীতি ও আদর্শ। কর্মসূচির আয়োজন করার জন্য আর্ট টাউন বর্দোয়ালি মণ্ডলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে আসন্ন দুর্গাপূজা ও মহালয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরাবাসীকে, সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই, সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। সেবা পক্ষকাল কর্মসূচির শেষ দিনে সরকারি উদ্যোগে ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এদিন উল্লেখ করেন তিনি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা সবাই বসে থাকে এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য। এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। চাঁদার জুলুমের ঘটনায় রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যুব সমাজের একটা বিরাট অংশ নেশায় আসক্ত। নেশার কারণে দূষিত হচ্ছে সমাজ জীবন। সমাজকে দূষণমুক্ত করতে এবং সমাজ পরিবর্তনে প্রয়োজন সবার সহযোগিতা। বুধবার স্বচ্ছতা অভিযানের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এরকমটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন 10 বছর সম্পূর্ণ করেছে বুধবার। স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা এই থিম সাজানো এবছরের পক্ষকাল ব্যাপী স্বচ্ছতা হি সেবা কার্যক্রমের সমাপ্তি লগ্নে এদিন আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকে যারা যুব সমাজের বহু লোক আজকে ড্রাগ এডিকশন, অনেকে আছে বিভিন্ন যেসব নেশা জাতীয় জিনিস কিনে সে ড্রেনেই ফেলে দিচ্ছে। আমরা নিজেরাও দেখি। এখন বলছি এখানে মিটিং করে গিয়ে লাভটা কি হবে? আমি আজকেও বলছি, আপনারা চলুন আমার সাথে, রাত্রেবেলা বেরুন আপনারা সবাই। স্পেসিফিক এরিয়া আমি গিয়ে দেখিয়ে দেবো, এখানে রাস্তা বন্ধ আছে, সব বোতল প্লাস্টিক ইত্যাদি ফেলে দেওয়া আছে। এবং ভালো ভালো লোক এই কাজটা করে, শুধু যুবক না, বহু লোক। কাজে যেটা বলছে যে এটা শুধু একদিন না, রিয়েলি এটা চলতেই থাকবে। তো এটা খুব প্রয়োজন আমাদের এই স্বচ্ছতা অভিযানের। একটা আমাদের বোনেরা, মায়েরা, তারা কিন্তু এসএইচজি গ্রুপের প্রচুর লোক কিন্তু এর মধ্যে ইনভলভ হয়েছে, তাদের আর্থসামাজিক উন্নয়নও হয়েছে। এটা 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। রাজ্য সরকারের উদ্যোগে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। অন্যদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহাত্মা গান্ধীর জন্মদিবস পালন করা হয়। এই উপলক্ষে বুধবার সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, মহকুমা শাসক ও অন্যান্যরা। অনুষ্ঠানের শেষে মন্ত্রী শান্তনা চাকমা গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর শহীদ বেদিতেও মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে 17 নভেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতাই সেবা নামে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও পালন করা হয়েছে। 155তম গান্ধী জন্মজয়ন্তী, তার উপলক্ষে তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইবো যে আমাদের 17ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা। তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য উনার ভূমিকা অপরিসীম ছিল। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন আগরতলা কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা,
বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায়, পীযূষ কান্তি বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে কংগ্রেসের তরফ থেকে একটি শোভাযাত্রা বের করা হয় ও এরপর কংগ্রেস নেতৃবৃন্দ গান্ধীঘাট স্থিত মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে মাল্যদানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন যে জাতিসংঘে 2রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়। আজকে জন্মজয়ন্তী অনুষ্ঠান 2রা অক্টোবর জাতিসংঘ সারা বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস রূপে উদযাপিত। সমগ্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মহাত্মা গান্ধীর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহালয়া পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার পুণ্যতিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। তাই বুধবার সকাল থেকে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাড়ে মানুষের ভিড় জমতে থাকে পিতৃতর্পণের উদ্দেশ্যে। মহালয়ার এই পূর্ণতিথিতে বুধবার আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাড়ে দেখা যায় এক অতি প্রাচীন দৃশ্য। এদিন সকালে মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, অর্থাৎ জল দান করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষ দিনে তর্পণ করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন আর আশীর্বাদ করেন। তাই বুধবার সকাল থেকেই মানুষের ভিড় জমতে থাকে লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির ঘাটে। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে, যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। এদিকে মহালয়ার দিন সকালে এমবিবি অ্যালুমনির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আগমনী উৎসবের আয়োজন করা হয়। এই সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের সূচনা হয় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, স্তোত্রপাঠ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। নমস্কার, সুপ্রভাত, আপনাদের সবাইকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এমবিবি কলেজ প্রাঙ্গণে। সেখানে যে অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে এমবিবি স্কুল কলেজের, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন গত 2 বছর ধরে গতবারও হয়েছে এই মহালয়া নিয়ে, আগমনী নিয়ে অনুষ্ঠান করেছে। এবার তাদের 2য় বর্ষ অনুষ্ঠান কিন্তু করছে। এরপর বিভিন্ন শিল্পীরা আগমনী উৎসবকে মুখরিত করে তোলেন তাদের সুমধুর গানের মাধ্যমে। कृति रूपान्ते जगतोस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः जागो मा जागो मा जागो दुर्गति नाशिनी यशोदेहि मा আসছেন। তাই মহালয়ার এই পূর্ণ প্রভাতে শরতের ছোঁয়ায় শিউলি ফুলের মন মাতানো গন্ধ যেন আগমনীর বার্তা দিয়ে যায়। শঙ্খধ্বনি ও স্তোত্র পাঠের মাধ্যমে যেন মানুষের মনে দুর্গাপূজার আনন্দ জেগে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেঘালয়ের সোনারপুরে জাতীয় সড়কে ধস, প্রেক্ষিতে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। সড়কের বিহাল দশার কারণে আটকে পড়ে আছে ত্রিপুরার পণ্যবাহী লরিগুলো। মেলাঘরের সোনারপুরের ধসের কারণে বেহাল জাতীয় সড়ক। প্রেক্ষিতে গত 1 পক্ষকাল ধরে সড়ক পথে বহিরাজ্যের সঙ্গে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। শুধু তাই নয়, বেহাল জাতীয় সড়কের কারণে ত্রিপুরায় প্রবেশ করতে পারছে না পণ্যবাহী লরিগুলি। মেঘালয়ের মধ্য দিয়ে যাওয়া 2টি জাতীয় সড়ক বরাবর ভূমিধস এবং সড়কের বেহাল অবস্থার কারণে পূর্ব জয়ন্তিয়া পাহাড় এবং রিভই জেলায় পণ্য এবং যাত্রী পরিবহন অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
মেঘালয়ে NH6 বরাবর রাস্তার শোচনীয় এবং জরাজীর্ণ অবস্থায় হয় বর্ষার মরশুমে। মহাসড়কটির সোনারপুর এবং নরপোহেরের মতো এলাকায় অসংখ্য গর্তের কারণে দুর্ঘটনায় ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। জাতীয় সড়কের পাশে ড্রেন না থাকার কারণে বরাবর এই সমস্যা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। বিষয়টি ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে উত্থাপন করা হলেও এই ক্ষেত্রে সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এদিকে সোনারপুরে বেহাল জাতীয় সড়কে আটকে পড়ে আছে রাজ্যের পণ্যবাহী লরিগুলি, যার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের গাড়ি, ফল, সবজি, মাছ, ছোট যানবাহন, স্কুটার, বাইক, পরিবাহী ট্রাক সহ ছাপাখানার পণ্যবাহী গাড়িও। স্বাভাবিক কারণেই শারদ উৎসবের মুখে রাজ্যে দেখা দিয়েছে তীব্র পণ্য সংকটের আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় বিধ্বস্ত ত্রিপুরা এখনো পায়নি কোনো কেন্দ্রীয় সহায়তা। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ 15,000 কোটি টাকা বলে যেখানে নিজেই বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই ক্ষেত্রে 1 টাকাও আসেনি কেন্দ্র থেকে। 2 দফায় হয়তো 64 কোটি টাকা যেটা পাওয়া গেছে তা বিপর্যয় মোকাবিলা ত্রাণের রাজ্যের অংশ। বুধবার খোয়াইয়ে সীতারাম ইয়েচুরি স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে এরমটাই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা চুপ করে রয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে বন্যা পরবর্তী অবস্থার তদন্ত আর কতদিন চলবে তা নিয়েও প্রশ্ন তুলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 564 কোটি টাকার একটা প্যাকেজ, অথচ তিনিই বলছেন, বিধানসভায় বলেছেন 15,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তো 15,000 কোটি টাকার বেশি যদি ক্ষতি হয় 1 মাস আগের হিসেবে, আপনি এখনো 564 কোটি বলছেন। পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও সকলকে কলেজের পরবর্তী সেমিস্টার উন্নীত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থাৎ কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি 2024 কার্যকর করল রাজ্য সরকার। এর ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করল ত্রিপুরা রাজ্য উচ্চশিক্ষা দপ্তর। তবে বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হবেন কিনা তা নিয়ে কিন্তু রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত শিক্ষাবিদদের। কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি কার্যকর বাস্তবে কতটুকু লাভদায়ক তা নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী মহলের সমালোচনার মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 কলেজ পর্যায়ে কার্যকর করল রাজ্য সরকার। এক্ষেত্রে কলেজে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন সেমিস্টারে পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মিটিংয়ে গত 28 সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর জন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন 14 সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত 30 সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত হয় বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত 22 ও 30 আগস্ট এবং এমবিবি বিশ্ববিদ্যালয় গত 23 আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 25টি মহাবিদ্যালয়ের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে সড়ক অবরোধ করে। সার্বিক পরিকাঠামো না গড়ে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর করার ফলেই তাদের ফলাফল খারাপ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। বিষয়টি এক প্রকার স্বীকার করে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তরেও। প্রেক্ষিতে অনুত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে দুইটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আরও কড়া সমস্যার মুখে পড়তে হবে বলে অভিমত শিক্ষাবিদদের। জাতীয় শিক্ষানীতি 2020-র নির্দেশিকা অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে অবশ্যই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে মূল পেপারগুলিতে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে।
ফলে কোনো প্রার্থী যদি প্রথম সেমিস্টারের সবগুলি মূল পেপারে 50% নিচে নাম্বার পায়, তাকে দ্বিতীয় সেমিস্টারে এসে একসাথে উভয় সেমিস্টারের সব মূল পেপারে 50% নাম্বার পেতে হবে। এতে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত বিশেষজ্ঞ শিক্ষাবিদদের। এতে শিক্ষার গুণমান আরো অনেক নিচে নেমে যাবে বলেও মনে করেন শিক্ষাবিদদের একাংশ মহল। তাড়াহুড়ো করে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর না করলে ত্রিপুরার ছেলে মেয়েদের আজ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না বলেও মনে করে সংশ্লিষ্ট শিক্ষাবিদরা। যদিও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাশ করতেই হবে, এর ফলে তারা আরও সমস্যায় পড়বেন বলে মনে করছে শিক্ষাবিদরা। গুণগত শিক্ষার ক্ষেত্রে যেখানে পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থাপনা, বিশেষ করে প্রয়োজনীয় অধ্যাপক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া জাতীয় শিক্ষানীতি কার্যকর মহাবিদ্যালয় পর্যায়ে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব ছোট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস। প্রোটোকল মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। মঙ্গলবার রাত থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েলের ভূখণ্ডে আছড়ে পড়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। পশ্চিম এশিয়ায় দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে যুদ্ধের আবহে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে ইসরায়েলের থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের মধ্যে ভারতীয় নাগরিকদের চলাচল সীমিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস। জানানো হয়েছে প্রয়োজন ছাড়া বেশি ঘোরাফেরা না করাই ভালো, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রয়েছে দূতাবাসের। ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে, চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ইরানি হামলায় এখনো পর্যন্ত তেমন ক্ষতির কথা জানায়নি ইসরায়েল। ইরান হামলায় নিন্দা করে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছে ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন করা হবে। আমেরিকা সেনা সাহায্য করবে ইসরায়েলকে, তবে থেমে নেই ইরানও। নেতানিয়াহুর হুঁশিয়ারির পর বুধবার ইরানি সেনা জবাবে জানিয়েছে ইসরায়েলের যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তবে পাল্টা হামলা চালানো হবে। এর মধ্যে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনা। উল্লেখ্য, হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর পরই বদলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের পরেই রাজধানী তেল আভিভ এর আকাশে উড়ে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। এই হামলার জন্য ইরানকে কঠোর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
মহালয়ার সকালে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক যুবককে আটক করল লেফুঙ্গা থানার পুলিশ। ধৃত যুবকের নাম উদয় ভৌমিক। জানা গেছে এদিন মহালয়া উপলক্ষে লেফুঙ্গা থানাধীন 108 জাতীয় সড়কের ফটিকছড়ায় নাকা চেকিং এ বসে পুলিশ। সেই সময় মোহনপুরের দিক থেকে আসা এক বাইক চালক লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার অভিরূপ দাসকে আক্রমণের চেষ্টা করে এবং কর্তব্যরত অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ উদয় ভৌমিক নামে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন, রাত প্রায় 3টা থেকে পুলিশ চেকিং এ বসে এবং মোটর ভেহিকেল আইন ভঙ্গের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লেফুঙ্গা থানার ওসি। হ্যাঁ, অনেকগুলি বাইক সিজ করি এবং অনেকগুলি হেলমেট ছিল না তাদের বিরুদ্ধে আমরা আমাদের এমবি অ্যাক্ট রুলস অনুসারে যে করার তা। বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী হাসপাতালে বর্জ্য রাখার জন্য রয়েছে নির্ধারিত জায়গা, রয়েছে বেশ কিছু কঠোর নিয়ম, কিন্তু এসব কিছুই যেন অথর্ব হয়ে গেল ত্রিপুরা মেডিকেল কলেজ বা হাঁপানিয়া হাসপাতালে। হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনার চিত্র যেন ব্যঙ্গ করছে রাজ্য সরকারের স্বচ্ছতাই সেবা অভিযানকে। মাসব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযান পালন করল রাজ্য সরকার। শুধু সামাজিকভাবে নয়, মানসিকভাবেও স্বচ্ছতার বার্তা দেওয়া হয় স্বচ্ছতাই সেবা অভিযানে। তবে স্বচ্ছতাই সেবার তাত্ত্বিক বার্তা কিন্তু অনেকাংশেই গড়াগড়ি খাচ্ছে বাস্তবের মাটিতে। স্বচ্ছতাই সেবার মাসব্যাপী অভিযানের মাধ্যমেই বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হাঁপানিয়ার ত্রিপুরা মেডিকেল কলেজ। নোংরা আবর্জনার এই সারি সারি স্তূপের ছবি চিৎকার করে জানান দিচ্ছে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা। আর এর কারণে শুধুমাত্র হাসপাতালেই নয়, ভয়ঙ্করভাবে দূষণ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। হাসপাতালের পচা বর্জ্যের দুর্গন্ধের কারণে আশপাশের এলাকার জনগণের নিঃশ্বাস নেওয়ায় কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসী। সোসাইটি পরিচালিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিইও এবং 3 জন ওএসডি রয়েছেন। ভারতবর্ষে সোসাইটি পরিচালিত আর কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এতজন পদাধিকারী আছেন কিনা তা নিয়ে বরাবরই উঠেছে প্রশ্ন। লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে বেতন, অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছেই। তারপরও স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে ভাববার কেউ নেই ত্রিপুরা মেডিকেল কলেজ বা হাঁপানিয়া হাসপাতালে। বর্জ্য ব্যবস্থাপনা আইন অনুযায়ী হাসপাতালের বর্জ্য রাখার নির্ধারিত জায়গা এবং বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো কঠোরভাবে পালন করতে হয় সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে। কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে এসব নিয়ম কানুনের কোনো বালাই নেই বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীদের। হাসপাতালের যাবতীয় বর্জ্য মেডিকেল কলেজের পেছনে একটি খালি এবং উন্মুক্ত জায়গায় ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরেই এই অবস্থা চলছে হাসপাতালে। ওই জায়গাটি এখন রীতিমতো হাসপাতালের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে, যেখানে তৈরি হয়েছে বিশাল আবর্জনার স্তূপ। এখান থেকে নানা পশু পাখি বজ্র নিয়ে মানুষের বাড়ি ঘরে ফেলছে বলেও অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী। অর্থাৎ সার্বিকভাবে এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকায়। ঘটা করে রাজ্যে স্বচ্ছতা অভিযান চালানোর প্রচার, ঝাড়ু হাতে জনপ্রতিনিধিদের ফটো সেশন, স্বচ্ছতা সেবার তাত্ত্বিক আলোচনা ইত্যাদি সবকিছুই যেন বেমানান এই বাস্তবতার আলোকচিত্রগুলির সামনে। স্বচ্ছ ভারত অভিযানের নামে কোটি কোটি টাকার ফলাও প্রচার আজ বিশেষ ছাপ ফেলতে পারে না সাধারণ মানুষের মধ্যে। আর সেই কারণেই হয়তো আজ অনেকটা অসচেতন সাধারণ নাগরিক জীবনও। স্বচ্ছতা অভিযানকে সার্বিকভাবে সফল করতে গেলে শুধুমাত্র প্রচার নয়, এক্ষেত্রে প্রয়োজন কার্যকরী পদক্ষেপও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা জেপিসি ক্লাবের পক্ষ থেকে বুধবার মহামায়ার আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রবীণা নাগরিকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শানিতি রায়। আগরতলার জেপিসি ক্লাবের পক্ষ থেকে বুধবার মহালয়ার পূর্ণ লগ্নে মহামায়ার আগমনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এলাকার প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়। ক্লাবের পক্ষ থেকে এলাকার ছোট ছোট বাচ্চাদের জন্য বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শানিতি দেবরায়। তিনি জেপিসি ক্লাবের স্মরণিকা মোহনার আবরণ উন্মোচন করেন। এর পাশাপাশি তিনি এলাকার বয়স্ক মায়েদের এবং প্রবীণ নাগরিকদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। ক্লাবের পক্ষ থেকে এলাকার প্রবীণ মায়েদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করায় সমাজসেবী শানিতি দেবরায় ক্লাব কর্তৃপক্ষের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ধরনের সামাজিক সম্মাননার কাজে অন্যান্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। শ্রী দেবরায় তার ভাষণে ক্লাব কর্তৃপক্ষকে ও ক্লাব সদস্যদের এভাবে এলাকার বৃদ্ধা ও বয়োজ্যেষ্ঠা মায়েদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তখন আপনারা একটা অত্যন্ত ভালো কাজ করছেন, সেটা হচ্ছে এই অঞ্চলের যারা বয়োজ্যেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠা আপনারা তাদেরকে সম্মানিত করছেন। সত্যিকারের অর্থে যারা জননী, আজকে দুর্গতি নাশিনী জননীর আবাহনের মুহূর্তে আপনারা এই অঞ্চলের জননীদের হাতে সম্মান তুলে দিলেন। এটা ক্লাবের ঐতিহ্য অনুযায়ী আপনাদের কাছ থেকে এটাই আকাঙ্ক্ষিত ছিল এবং এটা আমি উপস্থিত থেকে এটা দেখতে পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত। আমি আশেপাশের অন্যান্য ক্লাবগুলিকেও এই উদাহরণ অনুসরণ করবার অনুরোধ রাখবো। দুর্গাপূজার প্রাক মুহূর্তে বিভিন্ন এলাকার ক্লাবগুলো যেভাবে এ ধরনের সামাজিক কাজকর্ম হাতে নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে তা সত্যি প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহালয়া সকালে বিশালগড়ে বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হয় এক বাইক চালক। দুর্ঘটনা ঘটে ভূঁইয়ার মাথা এলাকায়। জানা গেছে, দ্রুত গতিতে বাইক চালিয়ে আসার সময় গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় বাইক চালক। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান দমকল বিভাগের কর্মীরা। বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন আহত সেই বাইক চালক। দ্রুত গতির বাইক চালনার কারণে দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মীরা। আর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু ভালো ইঞ্জিন হয়েছে। তারপর আমরা ফায়ার সার্ভিসকে ফোন করছি, থানাতে ফোন করছি, বিশেষ সাহেবের সাথে কথা করেছি। তারপর সঙ্গে সঙ্গে পার্সেন্টেজ রিসিভ করছি। আগরতলা এমবিবি বিমানবন্দরে বুধবার প্রিপেড ট্যাক্সি কাউন্টারের উদ্বোধন করেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। চালু হয়েও মাঝখানে বন্ধ ছিল এমবিবি বিমানবন্দরের প্রিপেড ট্যাক্সি কাউন্টার। বুধবার পুনরায় প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সূচনা করে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এই সুবিধার ফলে লাভবান হবে রাজ্যে আগত বহিরাজ্যের পর্যটক ও সাধারণ মানুষ। ট্যাক্সি কাউন্টার উদ্বোধনের পাশাপাশি ট্যাক্সি ও অটোরিকশা চালকদের হাতে তুলে দেওয়া হয় ইউনিফর্ম। যাত্রী সাধারণ ও মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার ও পরিবহন দপ্তর নিরন্তর কাজ করে চলছে বলে সংশ্লিষ্ট অনুষ্ঠানে জানান তিনি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এমবিবি বিমানবন্দরকে একটি অন্যতম সুন্দর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হয়েছে বলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা আপনাদেরকে দেব, যাতে করে আপনাদের রুচি রুটিতে কোনো ধরনের আঘাত না আসে, সেই জিনিসটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি বন্ধুরা। কারণ আমাদের এই যে সুদৃশ্য এয়ারপোর্ট 438 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। বাইরে থেকে যে কোনো ব্যক্তি আসুক না কেন, এসেই বলে দেয় ত্রিপুরা রাজ্যের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট এত সুন্দর, তবে রাজ্যের মানুষ এবং রাজ্য নিশ্চয়ই আরো সুন্দর হবে। তারপর যদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাদের কাছ থেকে সঠিক পরিষেবাটা পায়, তবে আমাদের রাজ্যের মান সম্মান ডিগনিটি অনেকটাই উপরের দিকে চলে যায়। প্রদান করা নতুন ইউনিফর্ম চালকদের মধ্যে আত্মসম্মান বোধকে আরো বাড়িয়ে তুলবে বলে বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী। পর্যটন শিল্পে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরে পরিবহন মন্ত্রী জানান, আগের চেয়ে অনেক বেশি পর্যটক আসছে রাজ্যে। স্থাপিত সংশ্লিষ্ট প্রিপেড ট্যাক্সি কাউন্টার পর্যটক ও রাজ্যে আগত বহিরাজ্যের মানুষদের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। সংশ্লিষ্ট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের পদস্থ কর্তা অনুরাগ ধ্যানকর সহ পরিবহন দপ্তরের আধিকারিক ও চালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছিনতাই হওয়া মোট 13টি সোনার চেইন উদ্ধার করল এনসিসি থানার পুলিশ। স্বর্ণের চেইনগুলো উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে পুলিশের এটি একটি বড় সাফল্য। বিভিন্ন সময়ে চানমারি, এসডিও চৌমুহনী, জিবি, রামনগর, ধলেশ্বর ও রাধানগর থেকে ছিনতাই হওয়ার পর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই স্বর্ণের চেইনগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ। চেইনগুলো উদ্ধারের পর প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে পুলিশ। গত 2 মাসে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল যে
আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে স্বর্ণের চেইন স্ন্যাচিং হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা একটা অভিযোগ মূলে তদন্ত শুরু করে আমরা অনেকগুলি স্বর্ণের চেইনই উদ্ধার করি এবং পরবর্তী উদ্ধার করার পরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে তাদের হেফাজত থেকে আমরা প্রায় 13টি স্বর্ণের চেইন উদ্ধার করি। তো পরবর্তীতে ফরমালিটি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।